আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর এক মধ্যবিত্ত পরিবারের ছেলের সাথে বিয়ের কথা হচ্ছে। কথাবার্তা শেষ হওয়ার পর্যায়ে এমন সময় ছেলে লাজুক হেসে বলল, আমার একটা কথা বলার আছে আপনাদের কাছে। এই কথা শুনে আমার বাবা খুবই আগ্রহের সঙ্গে বলল, বলো বাবা, কি বলতে চাও? সব কথা আগে পরিষ্কার হয়ে যাওয়াই ভালো। তখন ছেলে বলল, আমার সাথে কিন্তু 200 জন বরযাত্রী যাবে। এই কথা শুনে তো আমার মায়ের চোখ পুরো কপালে উঠে যাওয়ার অবস্থা। তখন আমার বাবা বলল, 200 জন? আমাদেরই তো 300, আবার বরযাত্রী 200, তাহলে তো 500 লোকের আয়োজন। একটু বেশি চাপ হয়ে গেল, ওটা 100 করো। এই কথা শুনে ছেলের মা আবার বলল, দেখুন, আমাদের কিন্তু বড় পরিবার, আমরা সবাই একসাথে থাকি, বিপদে আপদে ওরাই আপনার মেয়েকে দেখবে। আমার ছেলে সবার বড়, কত আশা করে আছে ওর বিয়ে খাবে, ওটা কিছু করা যাবে না। বরযাত্রী 200 জন বলছে, 200 জনই আসবে। এর ফলে 100 জনের খাওয়া দাওয়া খরচা নিয়ে আরও লাখ দেড়েক টাকা বেশি দরকার হলো আমাদের। আমার বাবা আবার আমার মাকে কিছু গহনা দিয়েছিল, সেটাও এই অসময় কাজে লেগে গেল। সেটা বিক্রি করেই বাকি টাকাটা জোগাড় হলো, অতিরিক্ত ওই 100 জনের খাওয়া দাওয়া পাবো। এরপর তো বর চলে এলো হই হই করে তার আত্মীয় স্বজন নিয়ে বিয়ে করতে। অবশেষে বিয়ে মিটল। বিয়ের পরেই আমার মনে হলো আমার কোনো পাত্রের সঙ্গে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে ওই 200 জন বরযাত্রী থেকে দূরের কিছু আত্মীয় বাদ দিয়ে বাকি 100 জনের সঙ্গে। কারণ একদিনও শান্তি নেই, আমার সাথে সবসময় চিটেগুড়ের মতো লেগেই থাকে। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমাকে তাদের সময় দিতেই হবে, কিছু করার নেই, ওটাই নাকি ওই বাড়ির নিয়ম। তবে হ্যাঁ, স্বামী কিন্তু ভালোই পাইছি, সেই কারণে এসব সব কিছুই সহ্য করে নিচ্ছি। তারপর কয়েক বছর পর আমাদের কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম হলো। আমরা দুজনেই তো খুব খুশি। তারপর তার 7 দিনের অনুষ্ঠানও খুবই ধুমধাম করে করলাম, কিন্তু সেই 200 জন বরযাত্রীও কিন্তু বাদ পড়ল না এই অনুষ্ঠান থেকে। তার কিছুদিন পরই আমাদের জীবনে একটা অন্ধকার নেমে আসলো। আমাদের ছোট্ট বাচ্চার ক্যান্সার ধরা পড়ল, জীবনের সব আলো যেন নিভে গেল। আমরা দুজন আমাদের মেয়েকে নিয়ে চলে এলাম শহরের ভালো হসপিটালে চিকিৎসা করাতে, কিন্তু এতে অনেক টাকারও প্রয়োজন ছিল। ও যে চাকরি করত, সেই চাকরির জায়গা থেকে যে কয়েকটা টাকা পাওয়া গেল, সেগুলো দিয়ে এতে কিছুই হলো না। তারপর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে বলল তাদের বাড়িটা বন্ধক দিয়ে দেওয়ার জন্য। এছাড়া আর সেই মুহূর্তে কোনো উপায়ও ছিল না। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমার শ্বশুর শাশুড়ি রাজি হলো না। ওই সময় খুব আশ্চর্যভাবেই ওই 200 জনের মধ্যে কেউই কোনো খোঁজ খবরও নিল না। শেষে আমার বাবা তার জমানো কিছু টাকা ছিল, সেই টাকা পুরোটাই দিয়ে দিল তার নাতনির চিকিৎসার জন্য। আমিও আমার বিয়ের যত গহনা ছিল সব কিছুই বিক্রি করে দিলাম। কিন্তু এত কিছু করার পরও আমাদের সন্তানকে আমরা বাঁচিয়ে আনতে পারলাম না। দীর্ঘ 7 মাস পর আমরা দুজনে চলে এলাম শূন্য হাতে। এই দুঃখের কোনো ভাগও হয় না। তবে আমার স্বামী আমাকে নিয়ে আর আমার শ্বশুর বাড়িতে উঠল না। সে একটি ছোট্ট বাসা ভাড়া নিল। এতে আমার শ্বশুর বলল, এত বড় বাড়ি থাকতে তুই ভাড়া থাকবি কেন? তখন আমার স্বামী বলল, বাবা, এত বড় বাড়িটা আসলে আমার কোনোদিনও ছিল না। এটা অবশ্য আমি এতদিন বুঝতে পারিনি। আর যদি এত বড় বাড়িটা আমারই হতো, তাহলে এর পরিবর্তে
আমি আমার মেয়ের আরও ভালো চিকিৎসা করাতে পারতাম। তাই যা আমার নয় সেটা আগলে বসে থেকে কী লাভ। তাই বন্ধুরা, প্রকৃত আপনজন চিনতে আজকের এই গল্পটি বললাম। তবে হ্যাঁ, এই গল্প থেকে 3টি কথা সর্বদা মনে রাখবেন। প্রথমটা হলো, যেটা আসলেই আমাদের নয় সেটা আগলে বসে থেকে কোনো লাভ নেই। দ্বিতীয়ত, নিজের সংসারের স্বামী ভালো হলে অন্য কারোর প্রয়োজন নেই। তৃতীয়ত, বিপদে পড়লেই কিন্তু আপনজন